আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি লুবাবা ফেরদৌসে সায়কা। প্রথমে সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু। 11 জুন উত্থাপন করা হবে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা। আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড। রামিসা, আসিয়া, রাকিব সহ স্পর্শকাতর কয়েকটি মামলা ফার্স্ট ট্র্যাকে নেয়ার চিন্তা করা হচ্ছে। 3 মাসের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের রায় উচ্চ আদালতে নিষ্পত্তি করা সম্ভব বললেন আইনমন্ত্রী। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে দক্ষতা, প্রযুক্তি নির্ভর ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বারোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরিসংখ্যান ব্যুরোকে ব্যবহার করে আর্থিক খাতে তথ্য ম্যানিপুলেশনের মতো ভয়াবহ কাজ করেছে আওয়ামী লীগ সরকার, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবানন ও গাজায় ইসরায়েলের হামলা, অন্তত 20 জন নিহত। এবং বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে 2-0 গোলে আর্জেন্টিনা, মিশরকে 2-1 গোলে হারিয়েছে ব্রাজিল। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এটি মূলত চলতি সংসদের প্রথম বাজেট অধিবেশন। আগামী 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট। আজ বৈঠকের শুরুতে এই অধিবেশনের জন্য সভাপতি মণ্ডলীর মনোনয়ন দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তারা হলেন সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবেদিন, মোহাম্মদ শাহজাহান ও শাহজাহান চৌধুরী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীজন বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর রীতি অনুযায়ী সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণ করা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে সংসদ। বহুল আলোচিত ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা এবং সহযোগী তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এ রায় ঘোষণা করেন। পাশাপাশি প্রধান আসামি সোহেল রানাকে 5 লাখ এবং স্বপ্না খাতুনকে 2 লাখ টাকা করে জরিমানা করেন আদালত। পরে সাংবাদিকদের ব্রিফ করেন রাষ্ট্রপক্ষের বিশেষ প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। বলেন, এই রায়ে নজির স্থাপিত হয়েছে। তিনি বলেন, সরকার, রাষ্ট্র ও সমাজের কাছে যা নজির হয়ে থাকবে, একই সঙ্গে অপরাধ করলে পার পাওয়া যাবে না তা প্রমাণিত হয়েছে। এই রায় ঘোষণার শুরুতেই বলেছেন যে শিশুদের অধিকার বা শিশুদের রক্ষা করা একটি রাষ্ট্রের মৌলিক উদ্দেশ্যগুলোর একটি, এবং আমাদের এই রাষ্ট্রেরও মৌলিক উদ্দেশ্যগুলোর একটি হলো আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের রক্ষা করা। কোনো শিশুর মধ্যে যদি এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ সংঘটিত হয়, তার ক্ষেত্রে কোনো ধরনের দয়া দাক্ষিণ্য না দেখিয়ে সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে, এবং তারই নিরিখে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় এবং তার নিজস্ব জুরিসডিকশনে এই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন উভয় আসামিকে। এর আগে গত বৃহস্পতিবার বিচারক মাসরুর সালেকিন যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য 7 জুন নির্ধারণ করেন। গত 20 মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করে মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে মামলার প্রধান আসামি সোহেল রানা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জোনায়েদের আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। একই দিন আদালত সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানোর আদেশ দেন। তদন্ত শেষে
24 মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। একই দিন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন চার্জশিট আমলে নেন। গত 1 জুন বিচারক মাসরুর সালেকিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় চার্জশিটভুক্ত 18 সাক্ষীর মধ্যে 16 জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ে শিশু রামিসা হত্যা মামলার রায় হয়েছে। আইনি সব প্রক্রিয়া মেনে মাত্র 6 কার্যদিবসে এই মামলার রায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ডেথ রেফারেন্স হিয়ারিংয়ের জন্য 7 দিনের মধ্যে হাইকোর্টে এই মামলার নথি যাবে। দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা হত্যা মামলার রায়ের বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রামিসা, আসিয়া, রাকিব সহ স্পর্শকাতর কয়েকটি মামলা ফার্স্ট ট্র্যাকে নেয়ার চিন্তা করা হচ্ছে। রামিসা হত্যাকাণ্ডের রায় 3 মাসের মধ্যেই উচ্চ আদালতে নিষ্পত্তি করা সম্ভব বলে জানান তিনি। আইনমন্ত্রী বলেন, শুধু আইন দিয়ে সবকিছুর সমাধান হয় না। সমাজ ব্যবস্থা থেকে এ ধরনের জঘন্য অপরাধ দূর করতে সামাজিক সচেতনতা ও সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আগে এসব মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যেত, এখন এগুলোকে বিশেষ অগ্রাধিকার দিয়ে বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে শুধু শিশু ধর্ষণ ও সহিংসতার বিচার হবে। ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য হাইকোর্ট ডিভিশনে আমি যখন রামিসার এই ঘটনার বিষয়ে মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলেছি, উনিও আমাকে বলেছেন সব ডেথ রেফারেন্সগুলোই খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য, এবং আমি এই বিষয়টা লেগে থাকব যাতে করে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা এটা নিষ্পত্তি করার চেষ্টা করব। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে উচ্চ আদালতে শুনানি এগিয়ে আনতে অ্যাটর্নি জেনারেলকে সুপারিশ করা হবে। তিনি বলেন, উচ্চ আদালতে দ্রুত রায় প্রদান করা হবে। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। 8 থেকে 11 জুন ভারতে হতে যাওয়া বিজিবি, বিএসএফ, ডিজি পর্যায়ে বৈঠকে দুদেশের সীমান্তের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান গুরুত্ব পাবে। এসব সমস্যা সমাধানে কূটনৈতিক পর্যায়েও আলোচনা চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুশিন ঠেকাতে সীমান্তে বিজিবি সক্রিয় রয়েছে। রামিসা হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার ও দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দেয়া সহ সাম্প্রতিক সময়ে দায়িত্ব পালনে বেশ কিছু সাফল্যের জন্য পুলিশকে পুরস্কৃত করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যখন মৃত্যুদণ্ড দেয়া হয় কাউকে, সেটা ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে শুনানি করতে হয়। হাইকোর্টে এরকম ডেথ রেফারেন্সের সংখ্যা, যেগুলো ডেট অনুসারে শুনানি হয়, আগেরটা আগে পরেরটা পরে হিসেবে। তবে ব্যতিক্রম হিসেবে 2-1টা ঘটনা হয়েছে। আমরাও এই বিষয়টা মাননীয় সুপ্রিম কোর্টের নজরে আনব এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে আমরা বলবো যাতে রামিসা হত্যার এই ডেথ রেফারেন্স শুনানিটা যাতে সিরিয়াল একটু এগিয়ে আনা যায় আইনানুগভাবে। তাহলে পরে ডেথ রেফারেন্স শুনানির পরে যদি মৃত্যুদণ্ড বহাল থাকে, তখন কার্যকর করা কোনো সময়ের বিলম্ব হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে দক্ষতা ভিত্তিক প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বাস্তবতায় অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ শুরু করেছে সরকার। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার
বিকল্প নেই। আমি মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি নির্ভরতা, দক্ষতা এবং মডার্নাইজেশনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা এবং মানবিক স্বাস্থ্যের উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশ সংরক্ষণ এই সব বিষয়গুলোর প্রতি আরও অধিক গুরুত্ব দেবেন, যত্নশীল থাকবেন। পরিস্থিতি বিবেচনা করে উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার লক্ষ্যে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে চায়। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক স্থাপনের মাধ্যমে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। সরকার ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করারও বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে সরকার কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। সরকার আশা করে এর ফলে অনেক আগ্রহী তরুণ উদ্যোক্তা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন। শিক্ষার্থী থাকা অবস্থায় বাস্তব কর্মদক্ষতা অর্জনের ফলে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা না করে বরং নিজেই একজন এন্টারপ্রেনার হিসেবে আরো কয়েকজনের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবেন। দেশের তরুণ সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেদেরকে যথাযোগ্যভাবে গড়ে তুলতে পারলে তোমরাই হবে আগামী দিনের সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশের নির্মাতা। তিনি বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের অগ্রযাত্রা কেউ রুদ্ধ করতে পারবে না। আমার আহ্বান, নিজেদেরকে যথাযোগ্যভাবে গড়ে তুলতে পারলে তোমরাই হবে আগামী দিনের সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশের নির্মাতা। বাংলা এবং ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা শিখতে পারলে দেশে বিদেশে কোথাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থানের সমস্যা হবার কথা নয় ইনশাআল্লাহ। জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ করতে চায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে আমাদের যে অগ্রযাত্রা আমরা প্রত্যাশা করি সেই অগ্রযাত্রাকে কেউ ইনশাল্লাহ রুদ্ধ করতে পারবে না। আসুন আমরা সবাই মিলে এমন একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি যা কিনা শুধু সনদ প্রদান করবে না, বরং দেশে দক্ষ মানব সম্পদও সৃষ্টি করবে, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করবে। শিক্ষা শুধু চাকরিজীবী তৈরি করবে না, বরং তৈরি করবে নতুন উদ্যোক্তা। শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধিই নয়, সামাজিক রূপান্তরের ভিত্তি নির্মাণ করবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এ.এস.এম. আমানুল্লাহ এবং স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক লুৎফর রহমান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে একটি ক্রেস্ট ও ফুলের চারা তুলে দেওয়া হয়। পরিসংখ্যান ব্যুরোকে ব্যবহার করে আর্থিক খাতে তথ্য ম্যানিপুলেশনের মতো ভয়াবহ কাজ করেছে আওয়ামী লীগ সরকার। এমনটা জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, কমিশন গঠন করে ব্যাংক খাত পুনর্গঠন করা হবে। সকালে রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ইকবাল ফরহাদের রিপোর্ট। ব্যাংক খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শিরোনামে সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। সংগঠনটির মিলনায়তনে এ আয়োজনে বিশেষজ্ঞরা গ্রাহকদের অনাস্থা তৈরি না করে আর্থিক খাতের সঠিক তথ্য তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। তথ্যমন্ত্রী বলেন, অর্থনীতির ভুল চিত্র দেখিয়েছিল আওয়ামী লীগ সরকার। যে রাষ্ট্র স্ট্যাটিস্টিক্স ব্যুরোকে ব্যবহার করে তার কাঙ্ক্ষিত একটা পলিটিক্যাল রেটরিককে দেওয়ার জন্য সে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করছে স্ট্যাটিস্টিক্স ব্যুরোকে। একটা রাষ্ট্র কতটা নিম্ন পর্যায়ে হলে পারে এবং তার পরিচালনাকারীরা কতটা গণবিরোধী হলে পরে
এই পরিমাণ ম্যানিপুলেশন করতে পারে? আমার যেহেতু এই পরিসংখ্যান দেখাতে হবে, সেই কারণে আদমশুমারিটা এরকম হইতে হবে। আমার যেহেতু এখন ঘুমের দরকার, সেই কারণে এখন বলতে হবে সূর্য উঠে নাই। আমার যেহেতু এখন অপরাধ করতে হবে, সেই কারণে এখন দিবালোকে বলতে হবে এখন রাত্রি। এই অপরাধগুলি যখন আপনারা বলছি বা আমরা যখন আলোচনা করছি, তখন তো আর কোনো জিন পরিতে করে নাই। রক্ত মাংসের মানুষরাই তো এই সমস্ত দায়িত্বে পদে পদে ছিলেন। তখনও তো পদ ছিল, বাংলাদেশ ছিল, গভর্নর ছিল, সরকার ছিল, রাষ্ট্র ছিল, গণমাধ্যম ছিল, কিন্তু এগুলি কিন্তু হয়েছে। সুশাসন ও জবাবদিহিতার অভাবে ব্যাংক খাত নাজুক হয়েছিল জানিয়ে এ বিষয়ে গণমাধ্যমকে প্রকৃত আয়নার ভূমিকা পালন করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। গণমাধ্যমের মতো আয়না যদি গঠন প্রক্রিয়ার দিক থেকে কোয়ালিটেটিভ কনফার্মেশন না থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র আয়না হলেই যে সঠিক চেহারা দেখা যাবে তা কিন্তু না, বরঞ্চ আরও ডেঞ্জারাস। রাষ্ট্র যদি সুশাসন নিশ্চিত না করতে পারে বা সমাজ যদি না পারে, রাজনৈতিক প্রক্রিয়া যদি না পারে, তাহলে শুধু বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে গণমাধ্যমের উপস্থিতির কারণে একটা সুন্দর ব্যাংকিং খাতে সুশাসন বিরাজ করবে, এটা তো আশা করা যায় না। ব্যাংকিং খাতের মতো এরকম ক্ষেত্রে আমাদের সংস্কার, আমাদের পরিবর্তন, আমাদের মেরামত ইত্যাদি চিন্তাগুলিকে আমরা কমিশনের মধ্যে আনবই। কারণ এটা ছাড়া কীভাবে করব? এটা ছাড়া তো করার কোনো পথ নাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট দৌলত আক্তার মালা, ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার সহ আর্থিক খাতের পদস্থ ব্যক্তিরা। বক্তারা এস আলম গ্রুপ সহ আলিগার্ডদের দৌরাত্ম্য থেকে আর্থিক খাতকে সুরক্ষা দেওয়ার উপর জোর দেন। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা। বন্ধ হয়ে যাওয়া কারখানা পুনরায় চালুর লক্ষ্যে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের ঋণে সরকার 6% সুদ ভর্তুকি হিসেবে দেবে, আর গ্রাহক পর্যায়ে ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে 7%। বিশ্লেষকরা বলছেন, চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা, উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ, বেসরকারি খাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি এই উদ্যোগের মূল লক্ষ্য। তবে এই অর্থের যেন সুষম বন্টন হয় সেদিকে নজর রাখার উপর জোর দেন তারা। সুমন মাহমুদের রিপোর্ট। বন্ধ কারখানা চালু, উৎপাদনশীলতা বৃদ্ধি ও চলতি মূলধন ঋণ সুবিধা দিতে সম্প্রতি 60,000 কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের সামগ্রিক কল্যাণের কথা বিবেচনা করে এবং অর্থনীতিকে সচল করতে সরকার ঘোষিত এই তহবিলকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা বলেছেন, এই বিশেষ তহবিল ঘোষণা একটি সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত। সরকার যে উদ্যোগ হাতে নিয়েছে এটা যে বাস্তবায়িত হয়, 25 থেকে 30 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। পাশাপাশি অর্থনীতির চাকাও আপনি ঘুরে দাঁড়াবে। বিগত 8 মাসের চাইতে এই গত মাসে রপ্তানি হারটা একটু বৃদ্ধি পেয়েছে। এই ফ্যাক্টরি যখন পুরোপুরি চালু হবে, আমার মনে হয় ব্যাপকভাবে রপ্তানি হার ব্যাপকভাবে এখানে বাড়বে। মহাবীর কারণেই কিন্তু ব্যবসায়ী, যারা জেনুইন ব্যবসায়ী, তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে 50%ও যদি অপারেট করা যেতে পারে, তাহলে অবশ্যই এই সেক্টরে একটা অবদান তো রাখা সম্ভব হবে। কর্মসংস্থানের সুযোগ হবে এবং ফ্যাক্টরিগুলো মালিকগুলো রান করতে পারবে। গভর্নমেন্ট যে পলিসিগুলো নিয়েছে, এই পলিসিগুলো যদি ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে অবশ্যই এটা আমাদের অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গ্রাহক পর্যায়ে বড় শিল্পের ক্ষেত্রে ঋণের সুদের হার 7% নির্ধারণ করা হয়েছে। এই তহবিল থেকে বৃহৎ শিল্পের পাশাপাশি কুটির শিল্প, ক্ষুদ্র মাঝারি শিল্প ও কৃষি খাতেও অর্থায়ন করা হবে। বিশ্লেষকরা বলছেন, বন্ধ কারখানা চালু হলে নতুন উৎপাদন সক্ষমতা তৈরি হবে, পাশাপাশি কৃষির উৎপাদনও বাড়বে। এছাড়াও সবুজ বিনিয়োগ ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে আর 25 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। আরএমজি টেক্সটাইল সেক্টরেই কিন্তু শত শত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গিয়েছে। কোভিডের পর থেকে পরপর 2-3টা যুদ্ধ, এগুলো মিলে কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি, ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ, আমাদের লোকাল গভর্নমেন্ট চেঞ্জ, এগুলো মিলে আপনার ইকোনমিক অনেক বিজনেস কিন্তু স্ট্রাগল করছে। এখানে ব্যাংকিং সিস্টেম থেকেই বেশিরভাগ টাকা আসবে, প্রায় 41,000 কোটি টাকা। আর আপনার সরকার, বাংলাদেশ ব্যাংক নিজেও একটা ফান্ড সোর্সিং করছে অ্যানাদার 19,000 কোটি টাকা। তো এই পুরা টাকাটা আসলে ইউটিলাইজ করতে হবে ইন্ডাস্ট্রিকে, অনেক ইন্ডাস্ট্রিকে আবার রিভাইভ করা। 25 লাখ কেন, আরও বেশি যদি
ক্ষেত্র সৃষ্টি করতে পারে মানুষের জন্য, সেটা খুবই উপকারী হবে। কোভিড পরবর্তী সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিরতার কারণে যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো এই সুবিধার আওতায় আসবে। সরকারের নেওয়া এই উদ্যোগ দেশীয় অর্থনীতিকে চাঙ্গা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মত বিশ্লেষকদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় দেশটির সেনা কর্মকর্তা সহ অন্তত 12 জন নিহত হয়েছে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে ওই গাড়িটি নাবাতিয়ের কাফার তেবনিত ও খারদালি এলাকার মধ্যবর্তী একটি রাস্তা ধরে যাওয়ার সময় ইসরায়েলি হামলার শিকার হয়। এই হামলায় একজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন ক্যাপ্টেন ও একজন সেনা সদস্য নিহত হয়েছে। লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন ও হামলাকে লেবাননের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন বলে নিন্দা করেছেন। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এটিকে একটি জঘন্য অপরাধ এবং লেবানন ও সকল লেবানিজ জনগণের উপর হামলা বলে বর্ণনা করেছেন। এদিকে ফিলিস্তিনের গাজা সিটিতে বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নারী ও শিশু সহ অন্তত 8 জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে হতাহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ শীঘ্রই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন রাজা নাকভি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনা প্রধান ফিল্ড মার্শাল জেনারেল সৈয়দ আসিম মুনিরের যুদ্ধবিরতি সংশ্লিষ্ট বিশেষ পত্র নিয়ে মোহসিন নাকভি বর্তমানে তেহরান সফর করছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিশেষ এই চিঠিতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তিনি বলেন, সবকিছু ভালোভাবেই এগুচ্ছে এবং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দ্রুত শেষ হবে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে বন্ধুসুলভ ও ভ্রাতৃপ্রতিম পাকিস্তানের সক্রিয় ভূমিকা প্রশংসনীয়। ইউক্রেনের সমর্থনে আজ ডাউনিং স্ট্রিটে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এতে অংশ নেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তেজনা বৃদ্ধির 1 সপ্তাহ পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সরাসরি মুখোমুখি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি ইউক্রেনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম। বিশেষ করে যুক্তরাজ্য ও ফ্রান্স শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার লক্ষ্যে গঠিত কোয়ালিশন অব দ্য উইলিং উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে। এদিকে শনিবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায় ইউক্রেন। এতে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে এই হামলা প্রমাণ করেছে ইউক্রেন এখন রাশিয়ার অভ্যন্তরে অনেক দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। অন্যদিকে ইউক্রেনের দনি প্রোপেট্রোভস্ক অঞ্চলে রুশ হামলায় 1 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে পাকিস্তান আর বিপক্ষে ভোট দিয়েছে ভারত। এমন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে যাচাইয়ে এমন দাবির সত্যতা মেলেনি। উজ্জ্বল আহমেদের রিপোর্ট। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সাইপ্রাসের কূটনীতিক আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে তিনি এ পদে নির্বাচিত হন।
এই নির্বাচনকে ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি দাবি। সেখানে বলা হয়, বাংলাদেশের প্রার্থীর পক্ষে ভোট দিয়েছে পাকিস্তান আর বিপক্ষে ভোট দিয়েছে ভারত। তবে দাবিটির সত্যতা যাচাই করে ফ্যাক্ট ওয়াচ জানায়, এ ধরনের তথ্য নিশ্চিত করার কোনো সুযোগই নেই। অনুসন্ধানে জাতিসংঘের সাধারণ পরিষদের কার্যবিধির 92 নম্বর বিধানের তথ্য পাওয়া যায়। সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয় গোপন ভোট বা সিক্রেট ব্যালটের মাধ্যমে। ফলে কোন সদস্য রাষ্ট্র কাকে ভোট দিয়েছে সেই তথ্য প্রকাশ করা হয় না এবং তা জানারও সুযোগ থাকে না। জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত নির্বাচনের ফলাফলে দেখা যায়, গত 2 জুন অনুষ্ঠিত ভোটে খলিলুর রহমান পেয়েছেন 99 ভোট আর আন্দ্রেয়াস কাকরিস পেয়েছেন 91 ভোট। মোট 190টি বৈধ ভোট পড়ে। তবে ফলাফলে শুধু ভোট সংখ্যা উল্লেখ করা হয়েছে। কোন দেশ কোন প্রার্থীকে ভোট দিয়েছে সে বিষয়ে কোনো তথ্য নেই। ফ্যাক্ট ওয়াচ বলছে, এমন দাবিকে সত্য হিসেবে প্রচার করার আগে এর পক্ষে যাচাইযোগ্য তথ্য থাকা জরুরি। উজ্জ্বল আহমেদ, বিডিভি নিউজ। শেয়ার বাজারে খবর। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব বিরাজ করছে। আজ শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,399.43, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.86 ভাগ বেশি। এছাড়া সিএসসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,524.77, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.96 ভাগ বেশি। আজ 243টি কোম্পানির 1,49,62,029টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 57,23,83,000 টাকারও বেশি। এর মধ্যে 133টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 80টির কমেছে এবং 30টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার: US ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 95 টাকা 19 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 86 টাকা 52 পয়সা, কানাডিয়ান ডলার 88 টাকা 10 পয়সা, হংকং ডলার 15 টাকা 48 পয়সা, ইউরো 141 টাকা 44 পয়সা, ব্রিটিশ পাউন্ড 163 টাকা 78 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 30 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 24 পয়সা, UAE দিরহাম 33 টাকা 02 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 18 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 09 পয়সা, থাই বাথ 3 টাকা 69 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 29 পয়সা, চীনা ইউয়ান 18 টাকা 07 পয়সা। এবার খেলার খবর। ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অধিনায়ক লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ সহ প্রথম পছন্দের বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই হন্ডুরাসকে 2-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। টেক্সাসের কাইল ফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচে প্রতিপক্ষকে নিয়ে খুব একটা ভাবতে হয়নি বিশ্ব চ্যাম্পিয়নদের। খেলার 33তম মিনিটে জিওভানি লো সেলসোর শট ক্রসবারে লেগে ফেরার পর বল দখলের লড়াইয়ে নিকোলাস তাগলিফিয়াকোকে ফাউল করেন ক্রিস্টোফার মেলেন্দেস। পেনাল্টি পায় আর্জেন্টিনা। সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন লাউটারো মার্তিনেজ। দেশের হয়ে ইন্টার মিলান স্ট্রাইকারের এটি 37তম গোল। 54 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ানো সিমিওনে। মার্তিনেসের ব্যাক হিলে বল পেয়ে জাল খুঁজে নেন আতলেতিকো মাদ্রিদ মিডফিল্ডার। দেশের হয়ে এটি তার দ্বিতীয় গোল। আগামী বুধবার বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। 17 জুন আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে তাদের শিরোপা ধরে রাখার অভিযান।
ফুটবলের আরও খবর। চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার জয়ের ধারা অনুসরণ করেছে ব্রাজিলও। ওহাইওর ক্লিভল্যান্ডে বিশ্বকাপের প্রস্তুতিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মোহাম্মদ সালার মিশরকে 2-1 গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের শুরুতে দুই দলের রক্ষণভাগের দুটি ভুলে গোল পায় ব্রাজিল ও মিশর। খেলার 7ম মিনিটে ডি বক্সের সামনে সময় ক্ষেপণ করেন মিশরের ডিফেন্সিভ মিডফিল্ডার মোহান আতলাসিন। তার পা থেকে বল কেড়ে নিয়ে ডি বক্সে ঢুকে নিচু শটে মিশরের গোলরক্ষককে পরাস্ত করেন ব্রুনো গিমারেস। 4 মিনিট পর ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার মার্কিনিওসের ভুলে সমতা আনে মিশর। গোলরক্ষক অ্যালিসন বেকারকে দেয়া ব্যাক পাস নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন মিশরের উইঙ্গার মুস্তফা জিকো। দ্বিতীয়ার্ধ শুরুর পর ভিনিসিউসের বদলি হিসেবে মাঠে নেমে জয়সূচক গোলটি করেন এন্ড্রিক। রাফিনিয়ার পাসে জোরালো শটে গোলটি করেন রিয়াল মাদ্রিদের তরুণ ফরওয়ার্ড। গত সপ্তাহে পানামাকে 6-2 গোলে বিধ্বস্ত করা ব্রাজিল আগামী রোববার ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। সি গ্রুপের বাকি দুই দল হলো হাইতি ও স্কটল্যান্ড। এবারে আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি অথবা কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টা আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 8 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 36 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 12টায়, ভাটা ভোর 5টা 54 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর 12টা 14 মিনিটে এবং ভাটা সন্ধ্যা 6টা 14 মিনিটে।